চিন্ময় কৃষ্ণ প্রভুকে দীর্ঘ সময় কারাগারে রেখেছেন ইনুস সরকার। কি অপরাধ ছিল তার, জাতি স্পষ্ট জানতে চায়। দীর্ঘ প্রায় 18 মাস বাংলাদেশের বেশিরভাগ মানুষ কথা বলতে পারেনি। কথা বলতে গেলে গ্রেপ্তার। ফেসবুকে বঙ্গবন্ধুর ছবি দেখলেই গ্রেপ্তার। জয় বাংলা জয় বঙ্গবন্ধুর কথা উচ্চারণ করতে গেলে গ্রেপ্তার। চিন্ময় কৃষ্ণ প্রভু বাংলাদেশের হিন্দুদের কাছে, অর্থাৎ বেশিরভাগ হিন্দুদের কাছে শ্রদ্ধেয় ব্যক্তি, সম্মানীয় ব্যক্তি, পূজনীয় ব্যক্তি। তাকে বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীরা শ্রদ্ধা করে, সম্মান করে, আস্থার জায়গা মনে করে। তিনি বাংলাদেশের হিন্দুদের উপর যে নির্মম অত্যাচার হয়েছে, জুলুম হয়েছে, তার বিরুদ্ধে কথা বলেছিলেন ইনুস সরকারের সময়। আমরা যতটুকু জানি, বেশিরভাগ মানুষ যতটুকু জানে, আমার ধারণা হিন্দুদের পক্ষে কথা বলার কারণে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মামলা দিয়ে কারাগারে প্রেরণ করা হয়েছে এবং দীর্ঘ সময় তিনি কারাগারে। তার কিন্তু বিচার হয়নি, বিচার কাজ শেষ হয়নি, কিন্তু সাজা ভোগ করা লাগছে। ইনুস সরকারের সময় কেন তার দীর্ঘ সময় ভিতরে থাকা লাগলো, সাজা ভোগ করা লাগছে? এখন পর্যন্ত জামিন দেওয়া হয়নি। প্রতিটা মানুষ জামিন পাওয়ার উপযুক্ত বা জামিন পেতে পারে। কেন চিন্ময় কৃষ্ণ প্রভুকে জামিন দেওয়া হলো না? এবং বিচার কাজ শেষ হওয়ার আগেই একজন ধর্মীয় ধার্মিক মানুষকে, যে কোটি কোটি মানুষ যাকে শ্রদ্ধা করে, সম্মান করে, তাকে ভিতরে আটকে রাখা হলো। এটা কি মানবাধিকার লঙ্ঘন হয়নি ইনুস সরকারের সময়? তিনি ক্ষমতায় আসার পর, দায়িত্ব গ্রহণ করার পর বারবার এক কথা বলেছে, সুন্দর শ্রেষ্ঠ নির্বাচন হবে। কেমন নির্বাচন হয়েছে? সুন্দর নির্বাচন হয়েছে, তা বাংলাদেশের মানুষ সকলে জানে, বিশ্বের মানুষ জানে। আওয়ামী লীগের মতন একটি বৃহৎ দল ছাড়া তিনি এক প্রকার একদলীয় নির্বাচন দেওয়ার চেষ্টা করেছে। অর্থাৎ ইনুস সাহেবের মন মতো যে সকল দল, তাদেরকে দিয়ে নির্বাচন করেছেন। তিনি অনেকগুলো নিবন্ধন দিয়েছেন যাদের কোনো কার্যালয়ে চোখে পড়ে না বাংলাদেশে। জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে কোনো কার্যালয় পর্যন্ত নেই, তাদেরকে নির্বাচন করার সুযোগ দিয়েছে। আর আওয়ামী লীগের মতো বৃহৎ দলকে নির্বাচন করার সুযোগ দেয়নি। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী বা যে কোনো দলের অনেক নেতাকর্মী খারাপ কাজ করতে পারে, করে থাকে, তাদের বিচার হবে, আইনের আওতায় আসবে, এটাই নিয়ম। কিন্তু একটা সংগঠনকে তিনি নির্বাচন করতে দিলেন না। সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিলেন। টিআইবি বলছেন 21.4% ভোট, জাল ভোট পড়েছে। সব কিছু মিলে এদিকে আমি যাব না, কিন্তু চিন্ময় কৃষ্ণ প্রভুর মতন একজন ধর্মীয় সাধককে আজকে দীর্ঘ সময় তিনি আটকে রাখলেন। কি অপরাধ, কোন অন্যায়ে তিনি রেখেছেন, জাতিকে তিনি স্পষ্ট করে জাননি। তার এই দীর্ঘ সময় ভিতরে আটকে রাখা, তাকে অমানসিক যন্ত্রণা দেওয়া, জাতি বিচার চায়। এজন্য ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারকে আইনের আওতায় আনা উচিত। এবং আমি ব্যক্তিগত আমার পক্ষ থেকে দাবি জানাচ্ছি, চিন্ময় কৃষ্ণ প্রভুকে কেন ভিতরে তিনি রাখলেন, যে কারণগুলো উল্লেখ করেছেন, সে কারণগুলো তো বিচারের পর শাস্তি হবে যদি অন্যায় হয়, কিন্তু তার আগেই প্রায় 1 বছরের বেশি কারাগারে তিনি, তার শাস্তি হয়ে শেষ প্রায়। এই শাস্তির জন্য ইউনূস সরকারকে বা ইউনূসকে আইনের আওতায় আনতে হবে। বিশেষ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল, যিনি বাংলাদেশের ক্রিকেট খেলাকে ধ্বংস করেছে, শত শত লক্ষ লক্ষ ক্রিকেট প্রেমীদের ভিতর তিনি কষ্ট দিয়েছেন। তিনি শুধু চিন্ময় কৃষ্ণ প্রভু নয়, বাংলাদেশ আওয়ামী লীগের লক্ষ লক্ষ লোককে কারাগারে প্রেরণ করে রেখেছেন। আজকের সেদিকে কথা বলবো না, শুধু চিন্ময় কৃষ্ণ প্রভুর কথাগুলো বলতে আসছি এবং বললাম। এ ধরনের ধর্মীয় এবং যারা দেশের শান্তি চায়, মানুষের শান্তি চায়,
যারা পরিবারকে নিয়ে ভাবে না, যারা পুরো দেশের, সমাজের, জাতির শান্তি চায়, তাদের উপর এ ধরনের হস্তক্ষেপ বা কাজ। ডক্টর মোহাম্মদ ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, আর নোবেলের উদ্দেশ্য বুঝতে পারছি না। নোবেল কি ওনাকে শান্তিতে দেওয়া ঠিক হয়েছে? যিনি দেশে আসার পর সবচেয়ে বেশি অশান্তি 54 বছরের ইতিহাসে যদি বাংলাদেশে হয়ে থাকে, সেটা হচ্ছে ইউনূস সরকারের সময় হয়েছে। আমার মনে হয় বাংলাদেশে অনেক দল আছে, মত আছে, এটা একটা দেশে বিভিন্ন দল থাকবে, মত থাকবে, তবে বেশিরভাগ মানুষ স্বীকার করবে 54 বছরের ইতিহাসে অশান্তি বলে যদি কিছু থাকে, সে অশান্তি সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। মব সৃষ্টি করছে ইউনূস, ঢাকা না দিল্লি, এটা সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনূস। যে পাকিস্তান আমাদেরকে হত্যা করেছে, 30 লক্ষ মানুষকে হত্যা করেছে, 2 লক্ষ মা বোনের সম্ভ্রান্ত লুটপাট করেছে, সেই পাকিস্তানের প্রতি প্রীতি, পাকিস্তানের প্রতি ভালোবাসা অল্প সময়ে অনির্বাচিতভাবে এসে দেশটাকে ধ্বংসের দিকে পৌঁছে দিয়ে পৃথিবীর কোটি কোটি মানুষের সঙ্গে, একাধিক দেশের সঙ্গে খারাপ সম্পর্ক করে কিছু ছোট ছোট এবং অনেকে যারা বোঝে না অপরিপক্ক ছেলেদের রাজনীতিতে এনে এবং তাদেরকে বিপদগামী অবস্থায় রেখে, অনিশ্চিত জীবনের দিকে রেখে, এজন্যই আমি বলবো অনিশ্চিত জীবনের দিকে রেখে গেছে, কারণ তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, পড়ালেখার মতো টাকা ছিল না, তারা এখন কোটি কোটি টাকার মালিক হয়েছে, 4 চাকার গাড়িতে চড়ে, তারা টাকা কোথায় পেল? এই হিসাব তো একদিন আসবে, বাংলাদেশে একদিনে হিসাব দেওয়া লাগবে যে তারা এই টাকা কোথায় পেল। 2 বছর আগে তাদের টাকা ছিল না, পয়সা ছিল না, তাদের বাড়ির অবস্থা, ঘরের অবস্থা, বাসার অবস্থা, পারিবারিক অবস্থা, জীবন বৃত্তান্ত, এসব কিছু এখন পাওয়া যায় গুগলের মাধ্যমে। কিন্তু তারা ইউনূস সরকারের সময় কোটি কোটি টাকার মালিক হয়েছে, তারা এখন গাড়িতে চলে, অনেকে অনেক ভালো জায়গা আছে, ভালো শার্ট প্যান্ট পরে, যেগুলো 2 বছরের ভিতর কিভাবে পরিবর্তনগুলো আসলো, এ সকল হিসাব নিকাশ তো একসময় বাংলাদেশের মাটিতে হবে। 54 বছরের ইতিহাসে অনেক উপদেষ্টারা বলছে, নেতারা কিছুই করেনি। তাহলে সোনার বাংলা, আমরা বলি আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিভাবে বাংলাদেশ স্বাধীন হলো, কিভাবে পদ্মা ব্রিজ হলো, মেট্রো রেল হলো, বিমানবন্দর হলো, আপনি উপদেষ্টা কিভাবে হলেন? যদি বাংলাদেশের নেতারা 54 বছরে কোনো কিছু না করে থাকে। আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি সহ আরও যে সকল দল আছে, দলের ভিতর অনেক ভালো মানুষ আছে, খারাপ মানুষ আছে, থাকবে, কিন্তু সবাই যার যার জায়গা থেকে দেশের জন্য, দেশের কল্যাণের জন্য অনেক কিছু করেছে বিদায় আজকে আমরা স্বপ্ন দেখি দেশকে নিয়ে, দেশের মানুষকে নিয়ে। আর অন্যরা উপদেষ্টারা বললেন 54 বছরের, অনেক উপদেষ্টা বললেন 54 বছরের ইতিহাসে বাংলাদেশের নেতারা কি করলো, আমাদের কেন আশা লাগলো সরকার পরিচালনার জন্য। আপনারা আসে কি করলেন? ম্যান পাওয়ার ধ্বংস করে দিলেন, আপনার জনশক্তি, বাংলাদেশের অন্যতম একটা আয়ের উৎস ধ্বংস করে দিলেন। গার্মেন্টস শিল্পের কী অবস্থা ব্যবসায়ীরা ভালো জানে। বাংলাদেশের বিভিন্ন স্থাপনাগুলো ধ্বংস করে দিলেন। বঙ্গবন্ধুর 32 নম্বর বাড়ি যখন ভাঙচুর হলো, লুটপাট হলো, আপনারা চেয়েছে দেখলেন, সরকার আপনারা পরিচালনা করছেন, এই সব আপনাদের একদিন দেয়া লাগবে। 21 বছর পরে আওয়ামী লীগ একবার ক্ষমতায় এসেছিল, 21 বছর পরে বাংলাদেশে কিন্তু বিচার হয়েছে। বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সে বিচারও হয়েছে, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি তাদের বিচারও কিন্তু হয়েছে। একভাবে দিন যায় না, সময়ও যায় না। আপনারা যা যা করলেন হিসাবগুলো মিলিয়ে দেখেন, একটা দেশকে আপনারা ধ্বংসের দিকে এবং কিছু তরুণদের আপনারা অনিশ্চিত জীবনের দিকে রেখে গেলেন, যারা ভবিষ্যতে ভালো কিছু করার কথা, পড়ালেখা করে তারা ছেলে মেয়ে নিয়ে, মা বাবা নিয়ে চাকরি করবে, তাদের জীবন চিন্তাভাবনা এরকমই হয়তো ছিল। আপনারা তাদেরকে দিয়েও যা যা করালেন, এটা আপনারা হিসাব মিলিয়ে নিয়েন। একটা দেশকে আজকে আপনারা কোথায় নিয়ে গেলেন, যে দেশটি ক্রিকেট খেলার কথা একটু ভাবুন, অনেক কষ্ট করে শ্রমের বিনিময়ে বাংলাদেশ ক্রিকেট বিশ্বকাপে চান্স পেয়েছিল। আপনারা সমস্যা ছিল ভারতের সঙ্গে,
কথার মাধ্যমে, সেমিনারের মাধ্যমে, আলোচনার মাধ্যমে সমাধান করতে পারতেন। পাকিস্তানে প্রীতি করে, পাকিস্তানের কথাবার্তা শুনে ক্রিকেট খেলাকে ধ্বংস করে গেলেন, অনিশ্চিত দিকে নিয়ে গেলেন। আজকে পাকিস্তান কিন্তু ঠিকই খেলছে, আমাদের সেখানে আমাদের ক্রিকেট টিমকে খেলতে যেতে দিলেন না। এই আসিফ নজরুলের মতো লোক মুখে আজকে এক কথা বলে, কাজে অন্য কথা বলে। শত শত হাজার হাজার মানুষকে আসিফ নজরুল কারাগারে ঢুকে রেখেছে, জামিন দেয়নি। এ বিচারও আপনার একদিন হবে। বাংলার মানুষ, বাংলাদেশের জনগণ মেনে নেবে না। আপনারা যা করছেন হিসাব মিলিয়ে নিয়েন। আপনারা শুধু আওয়ামী লীগকে ধ্বংস করেননি, আওয়ামী লীগের শত শত কর্মী, সমর্থক, জনগণ, নাগরিক, দেশের ব্যবসা প্রতিষ্ঠান সব কিছুই প্রায় ধ্বংসের দিকে ঠেলে ফেলেছেন। আপনারা আজকে কোটি কোটি টাকার মালিক হয়েছেন। শেয়ার মার্কেটের কী অবস্থা, কোথায় গেল টাকা? আপনারা অনেক কথা বলেছেন, একটা কাজও আপনারা দেশের জন্য, জনগণের জন্য করে যেতে পারেন না। নির্বাচন দিয়েছেন, জাতিকে দুই ভাগে বিভক্ত করে দিয়েছেন। একটা বড় অংশকে নির্বাচনে অংশগ্রহণ করতে না দিয়ে আপনারা সর্বকালের সর্বশ্রেষ্ঠ নির্বাচন দিয়ে গেছেন। যাই হোক, অনেক কথা বললাম। আপনারা আমার কথাগুলো যারা শুনছেন তাদের প্রতি অনুরোধ রাখব, আসুন আমরা চিন্ময় কৃষ্ণ প্রভুর মতো একজন ধর্মপ্রাণ ব্যক্তিকে এভাবে অপমান, অসম্মান করে কারাগারে রেখে কেমন ভালো আছি আমরা, আমাদের কথা, আমাদের জাতি, আমাদের চিন্তা ভাবনা পরিবর্তন, দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য আইনের জন্য মানুষ নয়। সবাই ভালো থাকবেন, আবার কথা হবে। নমস্কার।